হ্যালো বন্ধুরা, 5ই অগাস্ট 2019 ভারতের ইতিহাসে এমন একটি ঐতিহাসিক দিন যেদিন জম্মু ও কাশ্মীর থেকে চিরতরে আর্টিকেল 370 মুছে ফেলে দেওয়া হয়েছিল। কিন্তু এটা কি একদিনের কোনো সিদ্ধান্ত ছিল? একদমই নয়। কিভাবে একটা সাধারণ ফ্যাক্স মেশিন খারাপ হয়ে যাওয়ায় পুরো কাশ্মীরের ইতিহাস বদলে দিল, কিভাবে রাজনৈতিক দাবার চালে সব বিরোধী দলকে মাত দেওয়া হয়েছিল। আসুন আজকের এই ভিডিওতে আমরা এই পুরো মাস্টার প্ল্যানের পিছনে আসল কাহিনী এবং হিডেন টাইমলাইনটা একদম গুড়া থেকে বোঝার চেষ্টা করি। বিজেপি খুব দ্রুত উপরে উঠে আসছিল এবং বিজেপির যে নেতারা ছিলেন তারা আর্টিকেল 370 এবং নেহরুজি যেভাবে এই পুরো পরিস্থিতিটাকে সামলেছিলেন তা নিয়ে খুব ক্ষুব্ধ ছিলেন। ইনফ্যাক্ট বিজেপি পরবর্তীতে তাদের ম্যানিফেস্টোতে এটাও দিয়ে রেখেছিলেন যে আমাদের সরকার গঠন হলে আমরা আর্টিকেল 370 সরিয়ে দেব। কিন্তু হচ্ছিল এটা যে বিজেপি জম্মু ও কাশ্মীরের ভিতরে নির্বাচন তো লড়ছিল কিন্তু ততগুলো আসন পাচ্ছিল না। আর এরপর সাল আসে 2014 এবং তারপর 25 নভেম্বর 2014 থেকে 20 ডিসেম্বর 2014 পর্যন্ত জম্মু ও কাশ্মীরে নির্বাচন হয় এবং বিজেপি পুরো জান লড়িয়ে নির্বাচন লড়ে। আর এবার যখন ফলাফল আসে তখন সবাই অবাক হয়েছিল। বিজেপি যাকে জম্মু ও কাশ্মীরের বেশি আসন মিলত না তারা 25টি আসন পেল, যা কিনা পিডিপির থেকে 3টি আসন পিছনে ছিল। পিডিপি 28টা আসন পেয়েছিল এবং এই নির্বাচনে বিজেপি যে সংখ্যা অর্জন করেছিল তার কারণে পরিস্থিতি এমন তৈরি হচ্ছিল যে বিজেপির সমর্থন ছাড়া জম্মু ও কাশ্মীরে সরকার গঠন করা মুশকিল হয়ে দাঁড়াচ্ছিল, কারণ বাকি যতগুলো দল ছিল তাদের মধ্যে লড়াইও চলছিল। তো তারপর এখন থেকে বিজেপি কি করলো, পিডিপি যা কিনা আদর্শগত দিক দিয়ে বিজেপির একদম বিপরীত তাদের সাথে কথা বলা শুরু করলো এবং হঠাৎ করে জানা যায় যে 25শে ফেব্রুয়ারি 2025-তে অমিত শাহ এবং মেহবুবা মুফতি প্রেস কনফারেন্স করে দেন। আর তারপর 1 মার্চ 2015-তে দুজন মিলে জম্মু ও কাশ্মীরে সরকার গড়ে নেন। এটা প্রথমবার ছিল যখন বিজেপি পিডিপিকে সমর্থন করছিল এবং এই যে তারিখটা 1 মার্চ 2015 এমনটা মনে করা হয় যে এই দিনেই আর্টিকেল 370 সরানোর ভিত গড়ে দেওয়া হয়েছিল। পিডিপির যা যা দাবি ছিল বিজেপি তা সবগুলোই মেনে নিয়েছিল। মুফতি মোহাম্মদ শাহিদকে সিএম বানানো হয়েছিল। বিজেপি রাজি হয়ে যায় এবং বিজেপির যিনি নির্মল কুমার সিং ছিলেন তাকে ডেপুটি সিএম বানিয়ে দেওয়া হয়েছিল এবং বিজেপি এতে কোনো হস্তক্ষেপ করে না, তারা চুপচাপ মেনে নেয়। এখন এর 1-2 বছর পর্যন্ত এরা সরকার চালায়। এরপর তারিখ আসে 19শে জুন 2018 এবং এমনটা মনে করা হয় যে এই নির্দিষ্ট সময় পর্যন্ত বিজেপি তাদের পুরো প্ল্যানিং করে নিয়েছিল। যদিও এটা একটা অনুমান, এর কোনো প্রমাণ নেই, কিন্তু এমনটা বলা হয়। তো এবার হয় কি, 19শে জুন 2018-তে হঠাৎ করে বিজেপি পিডিপি থেকে সমর্থন তুলে নিল। তো এখন সমর্থন তো তুলে নিল, তো এর মানে কি দাঁড়ালো? তো এর মানে এটা দাঁড়ালো যে টেকনিক্যালি ওই নির্দিষ্ট সময়ে জম্মু ও কাশ্মীরে কোনো সরকারই আর বেঁচে ছিল না এবং জম্মু ও কাশ্মীরের সংবিধান আর্টিকেল 92 অনুযায়ী যখন এমন পরিস্থিতি হবে, মানে জম্মু ও কাশ্মীরের সরকারের পতন হবে বা কোনো সাংবিধানিক অচলাবস্থা তৈরি হবে, তখন সরাসরি রাষ্ট্রপতি শাসন জারি হবে না, তার বদলে শুরুর যে 6 মাস হবে তাতে জম্মু ও কাশ্মীরে যিনি রাজ্যপাল হবেন তিনি চালাবেন জম্মু ও কাশ্মীরকে। এবার এরপর কি হয়, 23শে আগস্ট 2018-তে সত্যপাল মালিককে রাজ্যপাল বানিয়ে জম্মু ও কাশ্মীরের ভিতরে পাঠানো হয় এবং এমনটা বলা হয় যে ওই নির্দিষ্ট সময়ে উনার উপর ভারত সরকারের অনেক আত্মবিশ্বাস ছিল যে উনি খুব ভালোভাবে সেই ব্যাপারটা সামলাবেন। সত্যপাল মালিক 2012 সালে বিজেপির জাতীয় সহ সভাপতিও হয়েছিলেন, তাই উনার উপর বিজেপির আত্মবিশ্বাস অনেক বেশি ছিল। তো এরপর জম্মু ও কাশ্মীরের পরিস্থিতি এমন ছিল যে কোনো সরকার ছিল না এবং রাজ্যপাল যিনি ছিলেন তিনি এইসব বিষয়গুলো সামলাচ্ছিলেন। কিন্তু সত্যপাল মালিক জির জম্মু ও কাশ্মীরের ভিতরে সে রাজ্যপাল হয়ে গেলেই কাজ সম্পূর্ণ হওয়ার ছিল না। আসল খেলা শুরু হওয়ার ছিল 6 মাস পর, যখন রাষ্ট্রপতি শাসন জারি হবে এবং সবাই সেটারই অপেক্ষা করছিল যে 6 মাস পূর্ণ হোক এবং জম্মু ও কাশ্মীরের ভিতরে রাষ্ট্রপতি শাসন লাগু হোক। এখন এই যে 6 মাস বাকি ছিল এর মাঝে যদি সরকার তৈরি হয়ে যেত তাহলে আর্টিকেল 370 সরাতে সমস্যা হতো। তাই এই যে 6 মাসের সময়টা ছিল, এই নির্দিষ্ট সময়ে বিজেপির সরকার বানানোর একেবারেই কোনো ইচ্ছে ছিল না। এখন বিজেপি তো বসে যায়, কিন্তু এরপর কি হয় যে বাকি দলগুলো যারা ছিল যেমন পিডিপি, কংগ্রেস, ন্যাশনাল কংগ্রেস, এই সবার আলোচনা শুরু হয়ে যায় এবং এরা সবাই নিজেদের মধ্যে যেসব মতবিরোধ ছিল সেগুলো দূর করে 21শে নভেম্বর 2018-তে অর্থাৎ 6 মাস পূর্ণ হওয়ার ঠিক 1 মাস আগেই চেষ্টা করে সরকার গঠনের এবং এই 3টি দল একসাথে চলে আসে। আর এই যে 3টি দল ছিল এরা সেই নির্দিষ্ট সময়ে ক্লুলেস বা দিশাহারা ছিল
এরা সরকার বানানোর কাজে লেগেছিল, কিন্তু এদের কোনো ধারণাই ছিল না যে সামনে কি হতে চলেছে। তো এরপর 21শে নভেম্বর 2018-তে এই যে দলগুলো ছিল এরা রাজ্যপাল অর্থাৎ সত্যপাল মালিকের সাথে যোগাযোগ করে মেহবুবা মুফতি সরকার গঠন করার জন্য সবার প্রথমে তো ফোন ইত্যাদি ট্রাই করে, কিন্তু সেই ফোন কেউ তুলে না। এরপর তিনি ফ্যাক্স পাঠান সরকার গঠনের জন্য রাজ্যপাল সত্যপাল মালিককে। কিন্তু আপনারা কাকতালীয় ব্যাপারটা দেখুন, ওই নির্দিষ্ট সময়ে ফ্যাক্স মেশিন খারাপ হয়ে যায়। এবার দেখুন 21শে নভেম্বর 2018-এর যে তারিখটা ছিল সেটা তো পার হয়ে গিয়েছিল, কিন্তু 6 মাস সম্পূর্ণ হতে এখনো সময় ছিল। 20 ডিসেম্বর 2018-তে 6 মাস সম্পূর্ণ হওয়ার কথা ছিল। তো এর মাঝেই রাজ্যপাল সত্যপাল মালিক যিনি ছিলেন তিনি কেন্দ্রীয় সরকারকে সুপারিশ পাঠান যে জম্মু ও কাশ্মীরের ভিতর যেরকম পরিস্থিতি রয়েছে এবং যেভাবে দলগুলোর মধ্যে হুড়ুহুড়ি পড়ে গেছে, তাতে এখানে হর্স ট্রেন্ডিং অর্থাৎ এমএলএ ইত্যাদি যারা আছেন তাদের কেনাবেচার বা টাকা দিয়ে নিজেদের দিকে করার এইসব জিনিস হওয়ার অনেক বেশি সম্ভাবনা আছে। তাই এমন পরিস্থিতিতে সরকার গঠন করা কি ঠিক হবে না, এবং এই যে সুপারিশটা ছিল সেটা গ্রহণ করে নেওয়া হয়। এবার এরপর তারিখ আসে 20শে ডিসেম্বর 2018। এই দিন 6 মাস পূর্ণ হয় এবং জম্মু ও কাশ্মীরের সংবিধান অনুযায়ী যে রাষ্ট্রপতি শাসন আছে সেটা জারি হয়ে যায়। এবার যখন রাষ্ট্রপতির শাসন জারি হয় তখন রাষ্ট্রপতি নিজে এসে রাজ্যকে চালান না, তিনি একটি নোটিফিকেশন জারি করেন যাতে সব জিনিস উল্লেখ করা থাকে যে তার হয়ে রাজ্যকে কে চালাবে এবং কিভাবে চালাবে। তো একই জিনিস জম্মু ও কাশ্মীরের ক্ষেত্রেও হয়। যখন রাষ্ট্রপতির শাসন জারি হলো তখন রাজ্যপালের হাতে অনেক ক্ষমতা চলে এলো। এই রাষ্ট্রপতির শাসন জারি হওয়া এবং রাষ্ট্রপতি যে নোটিফিকেশন এসেছিল তার কারণে জম্মু ও কাশ্মীরের যিনি রাজ্যপাল ছিলেন অর্থাৎ সত্যপাল মালিক, তার কাছে এত ক্ষমতা চলে এসেছিল যতটা একটা দেশের প্রধানমন্ত্রীর কাছে থাকে। দেখুন জম্মু ও কাশ্মীরের তো সরকার নেই, বিধানসভা যেটা আছে সেটা ভেঙে দেওয়া হয়েছে। তো বিধানসভার যে কাজ সেটা কাউকে না কাউকে তো করতেই হবে, তাই না? তো করবে কে? তো এই রাষ্ট্রপতির নোটিফিকেশনের যে বিশেষ অংশটি আছে তাতে এই ব্যাপারটা বলা হয়েছে যে যেহেতু বিধানসভা ভেঙে দেওয়া হয়েছে তাই তার জায়গায় ভারতের যে সংসদ আছে সেটা তার হয়ে কাজ করবে। এবার আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে 6 মাসের অপেক্ষা কেন হচ্ছিল এবং এই যে রাষ্ট্রপতি শাসন আসার পর এই যে নোটিফিকেশন এসেছিল সেটা কতটা গুরুত্বপূর্ণ হলো। এতে হলোটা এই যে জম্মু ও কাশ্মীরের যে পিএম এর পদটি ছিল সেটা ভারত সরকারের তরফ থেকে পাঠানো রাজ্যপাল সত্যপাল মালিকের হয়ে গেল এবং জম্মু ও কাশ্মীরের যে পুরো লেজিসলেটিভ অ্যাসেম্বলি সেটা ভারতের সংসদ হয়ে গেল। এবার পরবর্তীতে যদি জম্মু ও কাশ্মীরের ভিতর কোনো কিছু আনতে হয় তাহলে তার অনুমোদনে যে সমস্যাটি আসতো সেটা শেষ হয়ে গেল এই একটা নোটিফিকেশন দিয়ে। মানে মেহবুবা মুফতি এবং ওমর আবদুল্লাহ ইত্যাদি এদের যে দলগুলো ছিল এদের হাত থেকে ক্ষমতা শিফট হয়ে কেন্দ্রীয় সরকারের হাতে পৌঁছে গিয়েছিল। এবার এত কাজ করার পর জম্মু ও কাশ্মীরের যে নিরাপত্তা ছিল তার উপর ধ্যান দেওয়া হয়েছিল। পাকিস্তানের তরফ থেকে প্রত্যাঘাত আসতে পারত। তো এই জিনিসটাকে নিয়ে এমনটা বলা হয় যে অজিত দুবাল, লেফটেন্যান্ট জেনারেল KJS ধিলোন এবং জেনারেল বিপিন রাওয়াত এবং এদের সাথে মিলে অমিত শাহ মিটিং করেছিলেন এবং একটি মিটিং লেফটেন্যান্ট জেনারেল KJS ধিলোনের বাড়িতে হয়েছিল। এখন দেখুন এই যে নির্দিষ্ট ব্যাপারটা আমি বলছি এর কোনো প্রমাণ নেই, কিন্তু কিছু মানুষ মিটিংয়ের টাইমিং ইত্যাদি ট্র্যাক করে এবং কিছু বই লেখা হয়েছে সেগুলোকে যখন মেলানো হলো তখন এমনটা মনে হচ্ছে যে এই মানুষগুলোই ছিলেন যারা নিরাপত্তাকে সামলানোর জন্য জড়িত ছিলেন। এরপর এতে আরো দু একটা জিনিস বলা হয়েছে যে 1000-এর বেশি যে স্যাটেলাইট ফোন ছিল সেগুলো হাই র্যাঙ্ক অফিসার যারা ছিলেন তাদের দেওয়া হয়েছিল। তাদের অনুমতি ছিল না যে তারা নর্মাল ফোনে কথা বলেন এবং 20টি C-17 ট্রান্সপোর্ট ক্যারিয়ার যেগুলো ছিল সেগুলোকে রেডি করা হয়েছিল। 45,000 আধা সামরিক বাহিনীকে যত তাড়াতাড়ি সম্ভব জম্মু ও কাশ্মীরের ভিতর মোতায়েন করার জন্য এবং 5 আগস্ট 2019-এর যে তারিখটা ছিল সেটা স্থির হয়েছিল আর্টিকেল 370-কে সরানোর জন্য এবং এই অনুযায়ী সব ব্যবস্থা করা হচ্ছিল নিরাপত্তা ইত্যাদির দিকে নজর দিয়ে। তো বন্ধুরা এই ছিল সেই পুরো ঘটনাক্রম বা আর্টিকেল 370 বাতিলের মঞ্চ নিখুঁতভাবে তৈরি করেছিল। আপনারা কি মনে করেন এই পুরো ব্যাপারটা একটা মাস্টার স্ট্রোক ছিল নাকি এখানে রাজনৈতিক ক্ষমতার কোনো অপব্যবহার করা হয়েছিল? আপনার মতামত নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে এবং কিছু নতুন জানতে পারেন তাহলে ভিডিওটি শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। অনেক অনেক ধন্যবাদ।